সবাইকে আসসালামু আলাইকুম জানি। আজকে আমরা আমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের কমার্স বিভাগের ফিনান্স এবং ব্যাংকিং এর প্রথম অ্যাসাইনমেন্টটি সলভ করার প্রয়াস নিচ্ছি। চলো দেরি না করে শুরু করে ফেলা যাক যে আজকে আমরা কিভাবে কি সলভ করব। তাহলে দেখো, প্রথমে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কভার পেজ। তো কভার পেজ নিয়ে আমরা যে ব্যাপারটি বলি, আমরা নমুনা কপি লেখাটা এখানে রাখবো না, আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে দিলে দেখা যাবে অটোমেটিক্যালি তারা এটা বাদ দিয়ে দিয়েছে, অথবা আমরা যদি দোকান থেকে আনতে যাই আমরাও বাদ দিয়ে নিয়ে আসবো। তাহলে এটা অ্যাসাইনমেন্ট নাম্বার আমরা কত দিব? অ্যাসাইনমেন্ট নাম্বার দিব হচ্ছে 1, এবং দেখো শিরোনাম দিব অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা চলো দিয়ে ফেলবো এভাবে 1, এরপর আমরা লিখবো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা এটা লেখার সাথে সাথেই শেষ। এবার হচ্ছে আমাদের বিষয় কোড লেখার পালা। বিষয় কোড হচ্ছে 152। তাহলে আমরা 152 লিখে আমাদের সাবজেক্টের নাম লিখবো ফিনান্স এন্ড ব্যাংক। আমাদের এখান থেকে আমাদের যেভাবে লেখা আছে ফিনান্স এন্ড ব্যাংকিং, আমরা এইভাবে লিখে যাব। তো যাই হোক, আমরা একটু ইয়েতে 152 কে আমরা এটা, হ্যাঁ 152 লিখতে হবে, 152। এরপর আমাদের শিক্ষা বোর্ডের নাম আমরা লিখবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কমা দিয়ে তারপর লিখবো হচ্ছে ঢাকা। সবাই কিন্তু আমরা এভাবে পূর্ণরূপ ভাবে লিখবো, যে কুমিল্লায় থাকো সে কুমিল্লা লিখবো, এটা বাংলা ইংরেজি ম্যাটার না। তার মানে এতটুকু তুমি বাংলায় লেখো ইংরেজিতে লেখো কোনো ম্যাটার করে না। তবে নিচের যে চারটা, সেটা জেএসসি ফর্ম থেকে তুমি ফিল আপ করবে অবশ্যই ইংরেজিতে। রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, পিতার নাম, মাতার নাম। তবে এই তিনটাতে শুধু ফার্স্ট অ্যালফাবেট গুলো ক্যাপিটাল হবে, বাকিগুলো যেভাবে রেজিস্ট্রেশন নাম্বারে আছে ঠিক একই ভাবে লিখবে। তো চলো দেরি না করে চলে যাওয়া যাক আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এ। তো অ্যাসাইনমেন্টটা আমাদের কি দিয়েছে, আমরা আমাদের প্রথম A4 সাইজের পেজে লিখে নিব অ্যাসাইনমেন্ট, লিখে দেন ব্লু কালি দিয়ে টপিকটা লিখবো আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু 250 শব্দের মধ্যে হতে হবে। কারণ হচ্ছে কি, তোমাদের এই অ্যাসাইনমেন্টটা পুরাটা চ্যাপ্টারকেই কভার করে। এখানে যে আলাদা করে দেখো যে ক, এখানে তোমাদের আসলে ছাপায় ভুল হয়েছে, এটা হবে হচ্ছে খ, এটা হবে হচ্ছে গ, এটা হবে হচ্ছে ঘ, এবং লাস্টেরটা হবে হচ্ছে উঙ। টোটাল হচ্ছে আমাদের 4 করে। দেখো এই 5টা টপিক কিন্তু পুরাটা চ্যাপ্টারকে তোমাদের কভার করে। ঠিক আছে, তো 5টা টপিককে তোমরা যদি জাস্ট ধারণা ব্যাখ্যা করতে পারো এবং সাথে একটা মানসম্মত উদাহরণ দিতে পারো, তাহলেই কিন্তু মোর দ্যান এনাফ। খেয়াল করে দেখো, তোমাকে পুরাটা অ্যাসাইনমেন্ট কিন্তু 250 শব্দের মধ্যে লিখতে হবে। 250 শব্দ কিন্তু হাইয়েস্ট আমরা যদি নর্মালি দেখি, বেশি বড় কিন্তু হয় না, তাই না? তাহলে আমরা কিন্তু ওভাবেই লিখবো। তাহলে চলো চলে যাই আমাদের প্রথম যে প্রশ্নটা, অর্থায়নের ধারণাতে। তো আমাদের এটা টার্গেট হচ্ছে আমরা উদাহরণ সহ অর্থায়নের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করব। যদি আমরা যথাযথ ব্যাখ্যা না করি তাহলে কিন্তু আমাদের জন্য 3 মার্কস বরাদ্দ, আর যদি আমরা যথাযথভাবে ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের জন্য 4 মার্কস বরাদ্দ। তাহলে চলো আমরা আমাদের অ্যান্সারে চলে যাই। দেখো, এটা তোমাদের বই থেকে পেজটি নেওয়া হয়েছে। তো আমাদের এখানে দেখো, আমাদের বলেছে অর্থায়নের ধারণা, তাই না? তো অর্থায়নের ধারণা কথাটা আমরা দেখো এখান থেকে কিন্তু আমরা নিতে পারি যে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করে। ঠিক আছে, এরপর তুমি এখান থেকে শুরু করে এই একদম এই পর্যন্ত কিন্তু লিখে দিতে পারো। এটা হচ্ছে অর্থায়নের ধারণা। ঠিক আছে, এটা হচ্ছে একটা অর্থায়নের ধারণা। তো আমরা এটাকে এইভাবে স্টার্ট করব, ক নাম্বার দিব। এটা কিন্তু আমাদের ছোট করে লিখতে হবে, বিকজ অফ এটা হচ্ছে 250 শব্দের। তাহলে আমরা টাইটেল দিব হচ্ছে অর্থায়নের ধারণা। অর্থায়নের ধারণা টাইটেলটি দিয়ে অর্থায়নের ধারণা লিখার পরে আমরা কি করব, প্রথমে আমাদের অর্থায়নের ধারণা জিনিসটা আমরা ব্যাখ্যা করব নিজেদের মতো। ঠিক আছে, তোমরা চেষ্টা করবা 5 থেকে 6 বাক্য বা 6 লাইনের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করতে, তারপর সাথে সাথে এটার একটা উদাহরণ দিয়ে দিবা। তো দেখো, আমাদের বইতে কিন্তু স্পষ্ট অনেকগুলো উদাহরণ আছে যে তোমার এলাকার। তোমরা চাইলে এখান থেকে পড়ে যেটা তোমাদের ভালো লাগে অর্থায়নের উদাহরণ হিসেবে তোমরা কিন্তু সেইটাকে বাছাই করে নিতে পারো। তবে তোমাদের যে কাজ করতে হবে, উদাহরণটা যে পুরো অর্থায়নকে কভার করে সেই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমরা বলবো যে আমাদের উদাহরণটা
কি কি বিষয় নিয়ে কাজ করবে। আমরা উদাহরণে দেখাবো যে আমরা তহবিল সংগ্রহ করেছি, কোথায় কিভাবে বিনিয়োগ করব সেই প্ল্যান করেছি, আমাদের টার্গেট ছিল সর্বোচ্চ মুনাফা, এবং এগুলো নিয়ে যে পরিকল্পনাটা আমরা করলাম, আমরা সামনে প্রণয়ন করলাম এবং কাজে বাস্তবায়ন করলাম, এইটাকে আমরা বলি হচ্ছে অর্থায়ন। তার মানে আমার উদাহরণটা হচ্ছে অর্থায়নের উদাহরণ। তো এইভাবে কিন্তু উদাহরণটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু তুমি আশা রাখতে পারো 4-এ 4 পাবা। আর যদি তুমি উদাহরণ ব্যাখ্যা না করো তাহলে কিন্তু টিচার তোমাকে এখানে 3 মার্কস দিবে, যেহেতু তুমি অর্থায়নের ধারণাটাও লিখছো এবং উদাহরণ লিখছো। তাহলে দেরি না করে চলো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটিতে কি আছে? আমাদের পরবর্তী প্রশ্নটিতে আছে হচ্ছে কারবারি অর্থায়নের গুরুত্ব। তাহলে আমাদের 4টা অর্থায়নের গুরুত্ব লিখতে হবে। এই 4টা গুরুত্ব লিখে আমরা ব্যাখ্যা যদি করি তাহলে কিন্তু 4 পাবো। এখানে 3টা লিখলে তোমরা 3 পাবা। তার মানে বোঝাই যাচ্ছে আমরা কারবারি অর্থায়নের গুরুত্ব এই টপিকটা যদি 4টা লিখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফুল মার্কস পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা চলে যাই, আমাদের বইতেই এটা আছে। আচ্ছা, প্রথম আমাদের বইতে চলো চলে যাই, আমাদের বইতে এই যে এখানে চলে আসছে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা বেশি কথা লিখবো না, একদম মূল কথা লিখতে হবে, কারণ অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের 250 শব্দ। তো আমরা লিখবো এখানে কারবারি, টাইটেল দিব অর্থায়নের গুরুত্ব। এইভাবে লিখে আমরা আমাদের বইতে থাকা যে কোনো 4টা গুরুত্ব খুব সুন্দর করে কাটাকাটি ছাড়া কিন্তু লিখে দিতে পারি। দেখো আমাদের বইতে 4টাই আছে, আমরা কিন্তু 4টাই লিখে দিতে পারি। তবে এখান থেকে চেষ্টা করবা মেইন লাইনগুলো লিখার, এবং যাতে তুমি কম শব্দে পুরো ব্যাপারটা নিয়ে আসতে পারো সেই চেষ্টা থাকবে, কারণ আমাদের ওয়ার্ড কিন্তু 250। ঠিক আছে, আমরা কিন্তু বই থেকে পুরো হুবহু এটা লিখবো না, কারণ দেখা যাবে এইটাই এখানে 150 বেশি ওয়ার্ড আছে। তুমি তোমার মতো করে লিখবে, 4টা বৈশিষ্ট্য তোমার বইতে লেখা আছে গুরুত্ব হিসেবে। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন আসতেছে স্ক্রিনে, দেখো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। আমাদেরকে এখানে উদাহরণ সহ আয় সিদ্ধান্তটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা টাইটেল দিব এইভাবে খাতায়, গ লিখে দেন আমরা লিখবো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এটা আমরা লিখে দেন ব্যাখ্যা করব। তো ব্যাখ্যাটা কিভাবে হবে 4 মার্কস পাওয়ার জন্য? আমাদের যথাযথ আয় সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে এবং একটা চমৎকার উদাহরণ দেওয়া লাগবে, তাহলে কিন্তু আমরা কম কথায় পারফেক্ট মার্ক পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কি আছে, আয় সিদ্ধান্ত নামক একটা টপিক কিন্তু আছে। চলো আমরা এটা দেখি আমাদের বইতে কি লেখা। আমাদের বইতে এখানে লেখা আছে যে আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। পয়েন্ট টু বি নোটেড, তোমাকে এখানে এই তহবিল সংগ্রহটাকেই কিন্তু উদাহরণ হিসেবে লিখতে হবে। ঠিক আছে, অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন ও এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর যা লেখা আছে এগুলা তো কমন কথাই, তোমরা এখান থেকে দেখলে পড়ে নিলেই বুঝবা। তো তোমরা এখানে একটা উদাহরণ কি দিবা? উদাহরণ দিতে পারো যে আমরা ধরো কি কোনো একটা কোম্পানিতে কোনো একটা কিছু আমরা মানে ঋণ অথবা শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য আমাদের কি করতে হবে? ধরো মূলধন কালেক্ট করতে হবে, অথবা ব্যবসা যে আমরা করব সেটার জন্য আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। আর এই অর্থ সংগ্রহটা কখন সম্ভব? তহবিল সংগ্রহের মাধ্যমে। তাহলে আমরা কোনো একটা ব্যবসা করার আগে বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তুমি যদি মালিক হও অথবা যে মালিক পক্ষ, তাকে নিশ্চিত হতে হবে যে সে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ অর্থ তার তহবিলে জমা আছে এবং সেই অর্থ নিয়ে পরবর্তীতে সে সেই ব্যবসাটা করবে, এবং সেই ব্যবসার পরবর্তী যত খরচ আছে সেই তহবিল থেকে যাবে। এইভাবে তোমাদের একটা উদাহরণ দিতে হবে। যদি তোমরা এইভাবে একটা চমৎকার উদাহরণ দাও যার মূল উৎস হচ্ছে বা যার মূল পয়েন্ট হচ্ছে তহবিল সংগ্রহ, অর্থাৎ টাকা কালেক্ট করা বা অর্থ কালেক্ট করা, অর্থাৎ আমরা কোনো একটা ব্যবসা শুরুতে যে প্রথমে অর্থটা কালেক্ট করি এইটাই কিন্তু আসলে অর্থায়ন সিদ্ধান্ত। তো এইভাবে তোমরা উদাহরণ দিবে, প্রথমে হচ্ছে এখানে পুরোটা লিখবা না, মেইন কথাটা লিখে
উদাহরণটা দিবা হচ্ছে খুব ভালোভাবে, তাহলে কিন্তু আমরা 4 মার্কস আশা করতে পারি এখান থেকে। টপিকটা খুব সহজ, উদাহরণটা যাতে পারফেক্টলি এই টপিকটার সাথে যায় এমন ভাবে আমাদেরকে দিতে হবে। তো পরবর্তী প্রশ্নে আমরা না যাই, পরবর্তী প্রশ্ন আমরা ওখান থেকে দেখবো যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, যেমন চলো এখানে দেখো, এখানে ডিরেক্ট উদাহরণ দিয়ে বলেছে একটি দর্জি দোকানের সেলাই মেশিনে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তই হচ্ছে কি বিনিয়োগ সিদ্ধান্ত। যেমন চলো পড়ে ফেলি, মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটরে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটা বিনিয়োগ সিদ্ধান্ত। মানে এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে যে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত আসলে কি বোঝায়। এটার আমরা কিভাবে উদাহরণ দিতে পারি, দেখো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটা গৃহীত হয় যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বেড়ে যায়। এতে করে কি হবে, আমাদের মুনাফাও বাড়বে, নগদ প্রবাহও বাড়বে। এবং দেখো যখন নগদ প্রবাহ বেড়ে যাবে, অর্থাৎ সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস। অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে বলে তোমার মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। খুবই সহজ। তুমি ধরো ক্যালকুলেশন করে রাখলা যে 10 বছরে তুমি এই যে মেশিন থেকে যে জিনিসটা তৈরি করতেছো, ধরো তোমার 10 বছরে আসলো হচ্ছে সাপোজ 1 লক্ষ টাকা, এটা তুমি হচ্ছে পাবা এই মেশিন থেকে। ঠিক আছে, তো তুমি এই এই যে হিসাবটা করলা, এর আগে তোমার হিসাবটা দেখা লাগবে যে তুমি একটা মেশিন কিনেছো কত দিয়ে, মেশিন কিনেছো সাপোজ 10,000 টাকা দিয়ে। তাহলে দেখো তুমি 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছো এবং সেটা থেকে 10 বছরে তুমি 1 লক্ষ টাকা পেতে পারো। এই যে আইডিয়াটা, এটা তোমাকে শুরুতেই কিন্তু চিন্তা করে নিতে হয়। এটা কি আমরা কিন্তু আসলে বলে থাকি ব্যয় সিদ্ধান্ত অথবা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে প্রথমে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত সম্পর্কে বলবো যে আমরা যদি কোনো পণ্য সামগ্রী ক্রয় করার পূর্বে সেই পণ্য সামগ্রী থেকে আমরা কতটুকু মুনাফা বা নগদ প্রবাহ পাবো তার একটি হিসাব করে রাখি এবং সেই হিসাবের সাথে আমরা আমাদের ক্রয়কৃত জিনিসের তুলনা করি, তাহলে কিন্তু আমরা এই যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তটাকে আমরা বলবো বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত। তোমার যদি এমন হয় যে তুমি দেখতেছো তোমার মেশিনের দাম 1 লক্ষ টাকা, 10 বছর পরে তোমার ওইখান থেকে আসতেছে 1,10,000 টাকা, তার মানে প্রতি বছরে তুমি লাভ করতেছো 1,000 টাকা, তুমি নিশ্চয়ই ওই সিদ্ধান্তটা গ্রহণ করবা না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত আমরা এভাবে গুছিয়ে লিখবো, প্রথমে ধারণা, পরবর্তীতে হচ্ছে চমৎকার একটি উদাহরণ। তাহলে কিন্তু আমরা যথাযথভাবে ব্যাখ্যা করলে 4-এ 4 পাবো। তো আমাদের লাস্ট যে ব্যাপারটা, লাস্ট ব্যাপারটা চলো চলে যাই। তো লাস্ট ব্যাপারটায় বলা আছে হচ্ছে অন্যান্য সিদ্ধান্ত, উদাহরণ সহ অন্যান্য সিদ্ধান্ত ব্যাখ্যা করো। তো আমাদের শুধু আয় সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্তই নয়, আরো অন্যান্য সিদ্ধান্তও আছে আমাদের ফিন্যান্সে। তাহলে চলো সেটা দেখে ফেলি, আমাদের এটা বইতেও লেখা আছে খুব চমৎকার ভাবে, দেখো অন্যান্য সিদ্ধান্ত। তো এটাও আমরা ব্যাখ্যা করব। আমরা লিখবো হচ্ছে, আমরা টাইটেল কিভাবে দিব এটা তো আমরা জানি। তো আমরা লিখবো এই যে এটা বাদ দিব, উপরিউক্ত দুইটা এভাবে লিখবো না, আমরা লিখবো আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্ত। ঠিক আছে, আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু আর্থিক ব্যবস্থাপককে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন খুব ইম্পর্টেন্ট, কি পরিমাণে কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সিদ্ধান্তকে আমরা কি বলি, চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, এরপরে আমাদের দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ অর্থ রাখা উচিত, সেটাও একটা সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল নেওয়া হয়েছে সেটাও কিন্তু তাদেরকে আবার ব্যাক করতে হবে, সেটাও কিন্তু একটা সিদ্ধান্ত। তো এটার একটা উদাহরণ আমরা দিতে পারি যে আমরা একটা কোন একজন লোক ব্যবসা করবে, তো সেই ব্যবসায় সে কতটুকু সে কতটুকু মালামাল ক্রয় করবে এবং কতটুকু মালামাল তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন, এবং সে এই অর্থ যেখান থেকে সংগ্রহ করছে সেই যে সিদ্ধান্তগুলো নিবে তাকে আমরা বলবো তার নেওয়া চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। এভাবে লিখে এটা আমরা সম্পূর্ণ করব। পরবর্তীতে আমরা লিখব যে সেই ব্যবসা বা যে যে ব্যবসাটা করতেছে সে ব্যবসায়ীকে প্রত্যেক দিন ওই ব্যবসা থেকে নিয়ে নিজে জীবন নির্বাহ করার জন্য কতটুকু নগদ অর্থ রাখা লাগবে, সেটাও কিন্তু সেই ব্যবসায়ীর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং ওই ব্যবসায়ী ব্যবসার শুরুতে
যে সকল মানুষদের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, ব্যাংক থেকে বা অন্যান্য যে কোনো উৎস থেকে যদি কোনো তহবিল সংগ্রহ করে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করে তার ব্যবসার জন্য, সেই ব্যবসায়ীকে সচেষ্ট থাকতে হবে যে ব্যবসায় লাভবান হওয়ার পর যেখান থেকে তারা অর্থ সংগ্রহ করেছে সেখানে সেই অর্থগুলো প্রাপ্য হিসেবে প্রদান করে দিতে হবে। এভাবে অন্যান্য সিদ্ধান্তগুলো নিয়ে তুমি একটা চমৎকার উদাহরণ দিতে পারো। এই উদাহরণটা কিন্তু 5 থেকে 7 লাইনের হবে এবং অন্যান্য সিদ্ধান্তটাও তোমরা 4 থেকে 5 লাইনে লিখবা, এবং এভাবে লিখলেই তোমাদের এখানে ফুল মার্কস চলে আসবে। এবং 250 ওয়ার্ড থেকে তোমরা মোটামুটি চেষ্টা করবা 300 ওয়ার্ডের মধ্যে লিখতে, এর বেশি যাবা না। তো অ্যাসাইনমেন্ট এটা ছোট হলেও সমস্যা নাই, কারণ এটা বোর্ড থেকেই তোমাদেরকে ছোট করে লিখতে হবে বলে দিছে, কারণ তোমরা দেখতেছো পুরো চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট। এই জন্যই টিচাররা চাচ্ছে যে তোমরা যাতে মেইন থিমটুকু লিখো। তো এতটুকুই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।